সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে শীতকালে ত্বকের বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষিত হয়। যাদের অ্যাজমা রিলেটেড সমস্যা রয়েছে তাদের অ্যাজমার সমস্যা বেড়ে যায়, এবং সেই সাথে দাঁতের বা মুখের ভেতরের কিছু অংশেরও কিন্তু পরিবর্তন লক্ষিত হয়, এবং সেই জন্য কিন্তু দরকার হয় দাঁতের বিশেষ কিছু যত্নের। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শীতকালীন মুখের যত্ন। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। যখন শীত আসে বা শীত আসার আগ মুহূর্তে আমরা খুব ত্বকের যত্ন নিয়ে থাকি। আমরা শীতের যে পোশাক সেটার আমরা যত্ন নিয়ে থাকি, আমরা সেটাকে পরিষ্কার করে থাকি, কিন্তু দাঁতের বা মুখের যে একটা বিশেষ যত্ন নিতে হয় শীতকালে, সেই বিষয়টা সম্পর্কে আমরা খুব একটা সচেতন নই। সেই সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। শীতে কি হয় আসলে, আপনি যেমনটি শুরুতে বললেন যে স্কিনের একটি বিষয় বা ত্বকের বিষয় থাকে। শীতকালে আমাদের ওয়েদার থেকে ড্রাই, আবার দেখা যায় শীতের কারণে এখন যেমন অনেক শীতের কারণে আমাদের কিন্তু পানিও কম খাওয়া হয়, যে কোনো লিকুইড জাতীয় জিনিস আমরা একটু কম খাই। সব কিছু মিলিয়ে কিন্তু একটা ড্রাইনেস হয়ে যায় আমাদের শরীরটা। মুখের মধ্যে তেমনই হয়। মুখের মধ্যে যে আল্লাহ প্রদত্ত লালা বা স্যালাইভা আসে, তার কিন্তু অনেক কাজ রয়েছে। আমাদের খাবারকে পিচ্ছিল করে গিলতে সহায়তা করে, আমাদের মুখকে পরিষ্কার করে রাখার একটা ন্যাচারাল পদ্ধতি কাজ করে। স্যালাইভারির মধ্যে রয়েছে প্রচুর ব্যাকটেরিয়াকে রোধ করে মেরে ফেলার উপাদান। সেগুলিতে মুখের মধ্যে যে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। যখনই মুখ ড্রাই হয়ে যায় তখন এই সমস্যাগুলো মুখের মধ্যে আসলে হয় শীতকালে। বিশেষ করে এই যে বলছিলাম, মুখে ড্রাই থেকে মুখে এক ধরনের ক্ষত তৈরি হয়, খাবার খেলে ঝাল ঝাল লাগতে পারে। প্লাস শুষ্ক মুখ হলে ডেন্টাল ক্যারিজ বা ক্ষয়রোগ বলি, মাড়ির রোগ বলি, সব কিছু কিন্তু এই মুখের এই যে ড্রাইনেসের সাথে একেবারেই সম্পর্কিত। মানে লালা কমে গেলেই মুখের আমাদের স্বাস্থ্য নষ্ট হবে, এটি আসলে অনেকেরই জানা উচিত। অনেক সময় মনে করে থাকে যেহেতু হয়তো আমার শীতকালে পানি খাওয়া কম হচ্ছে, সেজন্য হয়তো মুখের ভেতরটা ড্রাই হয়ে আছে, কিন্তু এই পানি কম খাওয়া বাদ দিয়ে আর কোনো রিজন রয়েছে কিনা? হ্যাঁ, কারণ আমাদের ওই পুরো ওয়েদারই তখন শুষ্ক থাকে, শরীর থেকে স্কিন থেকে পানি টেনে নেয়, আবহাওয়ায় পানি টেনে নেয়, যার ফলে আমাদের হাত পাগুলো রুক্ষ হয়ে যায়। আপনি দেখবেন ঠোঁট ফেটে ব্লিডিং হচ্ছে। এই সমস্যাগুলো হয় কিন্তু ওয়েদারের কারণে, কারণ বাতাসে তখন আর্দ্রতাটি কমে যায়, যেখান থেকে পানিটা টেনে নেয়, আমাদের শরীর থেকেও পানিটা টেনে নেয়, শরীর হয়ে যায় ড্রাই। ড্রাইনেস থাকা মানে হচ্ছে যে কোনো না কোনো রোগের সাইন সিমটম, এটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো। হ্যাঁ, ড্রাই তো শীতকালে একটা আবহাওয়াজনিত কারণে হচ্ছে। অনেকেরই কিন্তু মুখের মধ্যে এমনিতে ড্রাই হতে পারে। যেমন তার মধ্যে বড় সমস্যা হচ্ছে এই স্যালাইভাটা তো মেনলি মুখে ড্রাই রাখে। স্যালাইভা কোত্থেকে উৎপাদন হয় আসলে আমাদের মুখের মধ্যে আমাদের 3 জোড়া বড় স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে, অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গ্ল্যান্ডও রয়েছে। এখান থেকে লালাটি উৎপন্ন হয়, বের হয়ে আসে। কোনো কারণে যদি ওই স্যালাইভারি উৎপন্ন জায়গাটি আমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে মুখে লালা কমে যেতে পারে। যেমন সেক্ষেত্রে স্যালাইভারি গ্ল্যান্ডে কী হতে পারে, স্যালাইভারি গ্ল্যান্ডের যে ডাক্ট মানে যে নালীগুলি মুখের মধ্যে থাকে, যেখানে স্যালাইভা মুখের মধ্যে প্রবেশ করে, ওই ডাক্টে কোনো কারণে কামড় লেগে হোক বা কোনো ঘষা লেগে হোক, অনেক সময় এই ডাক্টটা বন্ধ হয়ে যায়। অনেক সময় আবার আমরা বলি পাথর, অনেকেই জানি আমাদের কিডনিতে পাথর, পিত্তথলিতে পাথর হয়, কিন্তু আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডেও কিন্তু প্রায়শই পাথর দেখা যায়। এই পাথরগুলি যে ডাক্টগুলি স্যালাইভা নিয়ে মুখের মধ্যে আসছে, ওই ডাক্টের কোথাও যদি পাথরটি হয়ে যায় তাহলে স্যালাইভা আসতে পারে না মুখের মধ্যে, এক্স্যাক্টলি পরে মুখের মধ্যে ড্রাই হয়ে যাবে, ওই স্যালাইভারি জমে স্যালাইভারি গ্ল্যান্ড ফুলে যায়। এটা দেখলে বোঝা যায় যে এটা এই টাইপের জিনিস হয়ে গেছে। এর পাশাপাশি কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ড নানা ধরনের সমস্যা হতে পারে, সিস্ট হতে পারে, টিউমার হতে পারে। যে কোনো সমস্যাই হোক, যদি স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা মুখে না আসে তাহলে মুখ আসলে ড্রাই হয়ে যায়। এর পাশাপাশি অনেক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে, যেমন যারা লম্বা টাইম ধরে উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছে তাদের হতে পারে, যারা বিষণ্ণতায় ভুগে থাকে এবং বিষণ্ণতার ওষুধ খায়, খুব কমন কিন্তু এটি, বিষণ্ণতার ওষুধ খেলে মুখটা ড্রাইনেস একেবারেই প্রায় কমন। তো এটাকে খেয়াল রাখতে হবে। যে সমস্ত ক্যান্সারের রুগীরা কেমোথেরাপি, রেডিওথেরাপি নিচ্ছে, তাদের মুখ ড্রাই হয়ে যেতে পারে। অনেক কারণে কিন্তু মুখ ড্রাই হতে পারে, বাট মুখ ড্রাই হলে এটা মাথায় রাখতে হবে যে মুখ ড্রাই মানেই
মুখের স্বাস্থ্য নষ্ট এবং মুখের রোগের অন্যতম প্রধান কারণ। ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদের মুখ ড্রাই হয়ে থাকে, এটি কি আসলে কোনো শঙ্কার কারণ হতে পারে? শঙ্কার কারণ নাই, কারণ এই কেমোথেরাপি বা রেডিওথেরাপি যেটাই আমরা বলি না কেন, যে স্টেজে পেশেন্ট থাকুক, এই ওষুধটার কারণেই, কারণ সবই একটি টক্সিক ওষুধ, এই ওষুধের কারণেই মুখের স্যালাইভা ফ্লোটা কমে যায়। আমরা যতটুকু জানি যে ক্যান্সার পেশেন্টদের ইমিউনিটি অনেক কমে যায়, সেক্ষেত্রে আসলে কি ধরনের ট্রিটমেন্ট বা কি করা যেতে পারে যেন মুখের ড্রাইনেসটা একটু কমে আসে? প্রথমে আমরা রুগীকে কারণটা নিশ্চিত করার বোঝার চেষ্টা করি কেন তার মুখে এইটা হচ্ছে। যদি কোনো অবস্ট্রাকশন না হয়ে থাকে, মানে যেখানে চিকিৎসা লাগবে, এই ধরনের সমস্যা যদি না হয়ে থাকে, নর্মালি বাকি সব কিছুর জন্য প্রথমে আমরা কিছু ঘরোয়া টিপস দিয়ে থাকি। যেমন পর্যাপ্ত তরল খেতে, একবারে বেশি না খেয়ে সারাদিনে অল্প অল্প করে তরল খেতে, সেটা পানি হতে পারে, স্যুপ হতে পারে, ফলের জুস হতে পারে। রুগীর কন্ডিশন অনুযায়ী আমরা একটা মেনু করে দিই, আপনি এই পানিগুলি খাবেন, মুখ ড্রাই থাকে। এর পাশাপাশি কিছু মশলা যদি মুখে রাখে, যেমন লবঙ্গ কিছুক্ষণ মুখে রাখলে মুখটি ড্রাই থাকতে পারে, দারুচিনি থাকতে পারে, এগুলো বলে থাকি। আবার এটা না হলেও আবার অনেক ক্ষেত্রে রুগীদেরকে আমরা বলে থাকি সুগার ফ্রি বা চিনি মুক্ত চুইংগাম পাওয়া যায়, এখন আমাদের দেশেই পাওয়া যায়, রুগীরা ইচ্ছা করলে এটা ম্যানেজ করতে পারে। সেই চুইংগাম নিয়ে যদি মুখে দুই পাশে কিছুক্ষণ চিবাই, তাহলে চিবানোর ফলে আমাদের যে লালা তৈরির গ্রন্থিগুলো সেগুলো উত্তেজিত হয় এবং লালা মুখে আসে। তো এটাও অ্যাডভাইস করে থাকি। একান্ত এগুলো কোনো কিছু না হলে তখন কিছু ওষুধের মারফতে আমরা এই মুখের লালাটাকে স্বাভাবিক করে আনার চেষ্টা করি। অনেকের ক্ষেত্রে সবসময় ড্রাই থাকছে, তো সবসময় ড্রাই থাকার কারণে কি ভবিষ্যতে তার মেজর কোনো ডিজিজ হতে পারে কিনা? হ্যাঁ, মেজর ডিজিজ বলতে মুখের স্বাস্থ্য তো অবশ্যই নষ্ট হবে। মুখ ড্রাই হলে, যেগুলো বলছিলাম, ক্যারিজ মারির তো হবে, এর পাশাপাশি মুখে খুব বাজে দুর্গন্ধ হয়। আপনি দেখবেন রোজার সময় দুর্গন্ধটি হয়, এটা কিন্তু একই কারণেই, যে লম্বা টাইম খাচ্ছে না বা মুখ ড্রাই হয়ে আছে, সে কারণে মুখে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয়, রুগীকে বা মানুষকে এটা বিব্রতকর অবস্থায় ফেলে। তো ড্রাইনেস আসলে কোনোভাবে কাম্য নয়, কারণ এই ড্রাইনেস থেকে মুখের রোগ, দুর্গন্ধ, ব্যক্তিত্ব প্রকাশ সব কিছুরই কিন্তু একটা বাজে ধরনের একটা প্রতিক্রিয়া পড়ে যায়। শীতকালীন মুখের যে যত্নটা, কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রপারলি সে ব্রাশ করছে না অথবা ফ্লস ইউজ করছে না, সো এই ধরনের যে বেসিক যে কেয়ারটা সেটি যদি তিনি না করেন, বিশেষ করে শীতকালীন এই সময়টাতে, ভবিষ্যতে আসলে কী ধরনের প্রবলেম হতে পারে বা শীতের পরের যে সময়টা, তখন আসলে কী ধরনের অসুবিধা হতে পারে? অসুবিধার মধ্যে প্রথম যে জিনিসটা আসে সেটি হচ্ছে যে, আগে যেটা বলছিলাম, মুখ ড্রাই, মুখের মধ্যে ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে থাকে। একটি বিষয় দর্শকদের জানা উচিত যে নর্মাল অবস্থায় আমার আপনার মুখের মধ্যেই কিন্তু অজস্র প্রজাতির ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত জীবাণু সুপ্ত অবস্থায় থাকে। গবেষণায় উঠে আসছে 700-রও বেশি প্রজাতির জীবাণু মুখে বসবাস করে, নর্মাল অবস্থায় করতে পারে। আমাদের শরীরে অন্য কোথাও কিন্তু এত ব্যাকটেরিয়া একসাথে থাকে না, যেটা মুখের মধ্যে থাকে। দেখা যায় যখন এটা অনুকূল পরিবেশ পায়, মানে ড্রাই হয়ে যায়, তখনই অ্যাক্টিভ হয়ে যায়, আর অ্যাক্টিভ হয়ে গেলেই নানা রকম রোগ তৈরি করতে পারে। সেই জন্য মুখের যত্ন শীতের সময় একটু বেশি নিতে হবে। এই সময় উল্টাটা ঘটে, মুখে পানি দিতে কষ্ট হয়, কারণ যাদের এনামেল বা দাঁতের প্রতিরক্ষা আবরণ, যেটা আমরা হাসলে দেখি সাদা রঙের, এটি যদি কোনো কারণে ক্ষয় হয়ে থাকে, তাহলে খুব কমন আমাদের দেশে তো শীতের সময় আমি বলবো প্রায় 50% মানুষের কিন্তু এই কমপ্লেনটি থাকে, তারা ঠান্ডা পানি খেতে পারে না বা মিষ্টি খেতে পারে না, দাঁত শিশির করে ওঠে। কারণ হচ্ছে শীতের সময় এই যে ওয়েদারটি বা ঠান্ডা বাতাস, যাদের এনামেল পাতলা বা যাদের ঠিক হয়ে গেছে, যাদের মাড়ির রোগ থেকে মাড়ি উপরে উঠে গেছে, এই শীতটা বাতাসটা দাঁতে লাগলে কিন্তু শিশির করে ওঠে, যাদের এনামেল দুর্বল। সে কারণে দেখা যায় অনেকে কিন্তু এই সময় দাঁত ব্রাশও করতে চায় না। এমনিতেই মুখের মধ্যে ব্যাকটেরিয়ার গ্রোথ বা ব্যাকটেরিয়া বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ড্রাইনেস থেকে, তারপর আবার মুখে যত্ন নিচ্ছে না, সব মিলে কিন্তু শীতের সময় নানা ধরনের রোগ মুখে হয়ে যেতে পারে। যাদের ডায়াবেটিস রয়েছে বা কিডনি রিলেটেড প্রবলেম রয়েছে বা কার্ডিয়াক পেশেন্ট যারা, তাদের জন্য কি বিশেষ কোনো অ্যাডভাইস রয়েছে কিনা এই শীতকালীন সময়টাতে? শীতকালের সময় মুখের মধ্যে যাদের এই ক্রনিক রোগ রয়েছে, তাদের তো এমনিতেই তাদের শরীরের অবস্থা যতটা ভার্নেবল অবস্থায় রয়ে গেছে। আমরা জানি ডায়াবেটিক্স থাকলে মুখের অনেক রোগী কিন্তু শোকাতে চায় না বা ক্ষত শোকাতে চায় না, কারণ আছে, কারণটা হচ্ছে সেই ড্রাইনেস তো এমনিতে শীতের কারণে হয়, আবার ডায়াবেটিক রোগ হলেও কিন্তু মুখের এই লালার ফ্লোটি কমে যায়। আবার এর পাশাপাশি আমরা জানি ডায়াবেটিস রোগের যেই রক্ত সরবরাহ নালী, সেগুলি মোটা হয়ে যায়, সেগুলো ইলাস্টিসিটি কমে যায়, যার ফলে আমরা যে খাবার খাচ্ছি তার যে উপাদান বা শরীরে কোনো রোগ হলে সেই রোগের সাথে ফাইট করার জন্যে আল্লাহ প্রদত্ত আমাদের রক্তের যে উপাদান, সেটি কিন্তু টার্গেট জায়গায় এসে পৌঁছাতে পারে না। ফলে আমরা ডায়াবেটিস রোগীর দিকে পায়ে ঘা হলে শুকাতে চাই না, মুখে কাল শুকাতে চাই না। তো এই সমস্যাগুলো তো আরও বেশি বেড়ে যায়। তো যাদের ক্রনিক রোগ রয়েছে, ডায়াবেটিস বলেন, ব্লাড প্রেশার, কিডনি রোগ, তাদেরকে এই সময় অবশ্যই অধিক যত্ন নিতে হবে স্বাভাবিক সময় থেকে। মুখের যত্ন যদি সঠিকভাবে না নেওয়া হয় অথবা যদি দাঁত যদি সুস্থ না থাকে, সেটি কিন্তু কার্ডিয়াক রিলেটেড অসুখ তৈরি করতে পারে। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। এটা একদম সত্যি একটি বিষয়। কোনো একটি সময় ছিল আমরা হয়তো 2-3টা জার্নাল বা গবেষণা বলেই আমরা এই কথাটি বলতাম, বাট এখন কিন্তু বিভিন্ন দেশে
একদম নির্ভরযোগ্য জায়গা থেকে এই বিষয়টি প্রচুর গবেষণা হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে মুখের মধ্যে কোনো রোগ, বিশেষ করে মাড়ির রোগ, যদি আমরা লম্বা টাইম পুষে রাখি, এই মাড়ির রোগ রক্তে মিশে এই হার্টে চলে আসতে পারে। কীভাবে আসতে পারে একটু বুঝিয়ে বলি, কারণ অনেকে মনে করে যে সমস্যা মুখের, হার্টে কীভাবে যাবে। আচ্ছা, আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের সাইন সিমটম থাকে যেটি দিয়ে বুঝতে পারবেন কোনো একজন ব্যক্তি যে না, তার হয়তো দাঁতের এই সমস্যা থেকে অন্য কোনো অর্গান এফেক্টেড হতে পারে, সেটা কার্ডিয়াক রিলেটেড কোনো প্রবলেম অথবা কিডনি রিলেটেড প্রবলেম। সেই সাইন সিমটমগুলো আসলে কি কি? প্রথমে বলতে গেলে যেটা বলছিলাম মাড়ির রোগ, আপনি হা করে দেখবেন যে আমাদের ভিতরেই, আপনার আশেপাশে মানুষের মধ্যেই কিন্তু দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল, মানে দাঁত আর মাড়ি যেখানে লেগেছে, ওই জায়গাটিতে অধিক লাল হয়ে আছে, অথবা ওই জায়গাটিতে খয়েরিকা ব্ল্যাক কালারের শক্ত কিছু আস্তরণ পড়ে আছে। এটা খালি চোখে দেখা যায়, এর জন্য মাইক্রোস্কোপের দরকার হয় না। তো দেখা যায় এই যেগুলি যাদেরকে হয়ে গেছে তাদের এই সমস্যাগুলো আসলে বেশি হয়ে থাকে। কারণ ওই যে ওই আস্তরণগুলো কী, এগুলো হয়তো প্লাক অথবা ক্যালকুলাস, এর মধ্যে কিন্তু অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, সেগুলো আমরা খালি চোখে দেখতে পারবো না। ওই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে বিশেষ কিছু ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো মিলিয়ে আমাদের এই রক্তবাহিকায় মিশে হার্টে যে বিভিন্ন ধরনের হার্টের প্রদাহ তৈরি করে, এবং স্ট্রোকের মতো, মানে আমাদের মস্তিষ্কের রক্ত সরবরাহ হয় যেভাবে, সেখানে বাধা দেওয়ার কিন্তু একটি অন্যতম প্রধান কারণ হিসেবেই এই দীর্ঘমেয়াদী মাড়ির রোগকে এখন স্পষ্ট করছে। মুখের এই যে অসুখের সাথে আর কোন কোন ধরনের ডিজিজের সম্পর্ক আসলে রয়েছে ওতপ্রোতভাবে? হ্যাঁ, তার আগে একটু বুঝতে হবে যে আসলে মুখের রোগ কীভাবে আমাদের শরীরে ছড়ায়। আপনি দেখেন, আমরা যখন কোনো ওষুধ খাই, ওষুধ তো খেয়ে পেটে যাই, তাহলে কীভাবে আমাদের মাথা ব্যথা কমছে, কীভাবে শরীরে ক্ষত ভালো হচ্ছে, ওষুধ মুখে দিচ্ছি। আসলে যে কোনো খাবার খাই বা ইনজেকশন দেই, যাই করি না কেন, এটা কীভাবে আসলে ছড়াই, এটা রক্তের মারফত যায়। রক্ত আমাদের সেই নির্দিষ্ট ওষুধ বলি বা যেটা আমাদের দরকার পুষ্টি বলি, সেটাকে ওই আমাদের টার্গেট জায়গা থেকে নিয়ে যেখানে দরকার সেখানে পৌঁছে নিয়ে যায়। একইভাবে এই মুখ থেকে যে রক্ত পড়ছে, মানে মাড়ি দিয়ে যে রক্ত পড়ছে, ওই রক্তের সাথে যখন কোনো ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে, তখন ওই ব্যাকটেরিয়া এই রক্তের সাথে মিশে হার্টে চলে যেতে পারে, কিডনিতে চলে যেতে পারে, ফুসফুসে চলে যেতে পারে। আমার শরীরে যে হাড় ক্ষয় হয়, মানে আমাদের যে হাড্ডি ক্ষয়, আমরা অস্টিওপোরোসিস বলি, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে এই দীর্ঘমেয়াদী মাড়ির রোগ থেকে হয়ে থাকে। ওই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন জায়গায় চলে যেয়ে সমস্যাগুলো তৈরি করতে পারে, বিশেষ করে গর্ভকালীন সময়। আচ্ছা, গর্ভকালীন সময়ে যদি এই মাড়ির রোগ থেকে থাকে বা দাঁতে ব্যথা থেকে থাকে, এখান থেকে এক ধরনের কেমিক্যাল উৎপন্ন হয়, সেই কেমিক্যাল কিন্তু গর্ভের শিশুটিকে নানান ধরনের সমস্যা তৈরি করতে পারে। তার মধ্যে আর্লি ডেলিভারি একটি অনেক বড় কারণ। গবেষণা বলছে প্রায় 17 ভাগ, আমাদের দেশে না, এই গবেষণা হচ্ছে আমেরিকার তো উন্নত দেশে, সেখানেও কিন্তু প্রায় 17 ভাগ আর্লি ডেলিভারি হয় এই গর্ভকালীন সময়ে দীর্ঘমেয়াদী দাঁতের ব্যথা বা মাড়ির রোগ থেকে। তার মানে তো আমরা বলতে পারি যে প্রেগনেন্সিতে প্রত্যেকটা মায়ের দাঁতের বিশেষ যত্ন নেওয়া উচিত। আমরা এই বিশেষ যত্নটা কীরকম হওয়া উচিত সেই বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। একজন মানুষকে কখন সুন্দর দেখায়? যখন সে হাসে। অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায়, কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে। তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে। যেমন আপনি বাদাম খেতে পারেন, কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে, এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা রক্ষার্থে সাহায্য করে। এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে, তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর। আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিকমতো দাঁত ব্রাশ করেন না, তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে। পেয়ারা দাঁতের সৌন্দর্যে যেমন ভালো কাজ করে, ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে, যেমন সালাদ আপনি খেতে পারেন, এটা আপনার রেগুলার দাঁত সৌন্দর্যে সাহায্য করে। কিন্তু কি ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে। সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট, চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে, কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে। এবং অনেকে আছেন, আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ করেন বা 2 থেকে 3 বেলা 4 বেলা পান খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত
ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন 2 বেলা ব্রাশ করার জন্য। আপনি সবসময় যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে 2 গ্লাস পানি পান করবেন, তারপরে নাস্তা করবেন, তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন। এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে। আপনি বলছিলেন যে প্রেগনেন্সিতে প্রত্যেকটা মায়েরই বিশেষ যত্ন নেওয়া উচিত দাঁতের ব্যাপারে, যেন তিনি নিজে সুস্থ থাকেন এবং সেই সাথে গর্ভস্থ শিশু সুস্থ থাকেন। সেটা যদি আমাদের একটু বলতেন। হ্যাঁ, কারণ আমাদের জানতে হবে যে গর্ভের শিশুটির এর কিন্তু দাঁত যে তৈরির প্রক্রিয়া সেটা কিন্তু গর্ভকালীন প্রথম 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শুরু হয়ে যায়। যদিও বাচ্চা প্রসবের কিন্তু প্রায় 6 থেকে 7 মাস পর দাঁতকে দেখা যায়, বাট গঠন প্রক্রিয়া মায়ের পেট থেকেই হচ্ছে। তো এই সময় যদি মায়ের প্রপার যে খাদ্য তালিকা বা পুষ্টি না পায়, বিশেষ করে দাঁত এবং হাড় গঠনের জন্যে যে ক্যালসিয়াম বা ফসফরাসের যদি উপাদানটি না থাকে, ঠিকমতো সরবরাহ না হয়, তাহলে কিন্তু গঠনগতভাবেই দাঁত দুর্বল হয়ে যাবে। তারপর দাঁতকে আপনি যতই ওঠার পর যদি ব্রাশ করেন, যদি যত্ন নেন, দাঁত কিন্তু ভালো থাকবে না, কারণ দাঁতের গঠনই ভালো না। সেক্ষেত্রে গর্ভকালীন সময় মায়ের পুষ্টি নিশ্চিত করতে হবে, বিশেষ করে ক্যালসিয়ামযুক্ত খাবার বেশি করে খেতে হবে। আজকালকার তোমরা মেয়েরা তো ক্যালসিয়ামযুক্ত খাবার খাই প্রেগনেন্সির সময়, এটা নিশ্চিত করতে হবে। তাহলে দেখা যায় বাচ্চার দাঁতটা ভালো থাকবে আর কোনো ইনফেকশন পুষে না রেখে আচ্ছা, ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভকালীন সময় কোনো ওষুধই গ্রহণ করা একেবারেই উচিত নয়। শুধুমাত্র রোগ বালাই হলেই দাঁতের যত্ন নয়, সবসময় দাঁত যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেই ব্যাপারে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে দাঁতের যে বিশেষ যে যত্নের কথা আপনি বললেন, সেটা শীতকালীন হোক বা গ্রীষ্মকালীন যে কোনো সময় সবসময় দাঁতের ব্যাপারে যত্নশীল হয় এবং সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ভিটিলিগো সাধারণত অটো ইমিউন ডিজিজ হয়। এটা একটা ক্রনিক ডিজিজ। এটা অটো ইমিউন বলার কারণ হচ্ছে এটা বংশগতও হতে পারে। সবসময় যে বংশে কারো থাকলে এটা হবে তা কিন্তু না। এটা অটো ইমিউন ডিজিজ হিসেবেই পরিচিত। অটো ইমিউন ডিজিজ কেন বলে আমি আপনাকে বলছি যে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা, নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের বডির যে ত্বক থেকে যে কালার তৈরি করে বা ত্বকের যে রং তৈরি করে যেই কোষ মেলানোসাইট, এটাকেই ধ্বংস করতে থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।